শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্টার্ট করব? জি স্যার, শুরু করে দেন। শুরু করে না? আচ্ছা ঠিক আছে। আজকে তো জানোই আমি আগেও তোমাদেরকে পড়িয়েছিলাম না এই সাবজেক্টটা, আগে ক্লাস নিয়েছিলাম না, নিয়েছিলাম তো নাকি? আইওআইসিএফ। ক্লাস নিয়েছিলেন? হ্যাঁ, লেকচার নেওয়া হয়েছিল। লেকচার নেওয়া ছিল, টিউটোরিয়াল হয়নি? না স্যার। তোমাদের সাথে টিউটোরিয়াল হয়নি না? তোমাদের টোটাল কয়জন? এখন তো আমি দেখতেছি আমাকে ছাড়া 19 জন আছে। টোটাল কতজন আছে এরকম ক্লাস তোমাদের এই ব্যাচে? কত? স্যার টোটাল পার্টিসিপেন্ট স্যার সব ব্যাচ মিলিয়ে হচ্ছে 22 জন হওয়ার কথা। 22 জন না? তাহলে আমরা শুরু করব নাকি? জি স্যার। আমাদের আজকে টপিক হলো, বলো। আইওআইসিএফ। আইওআইসিএফ means ইনফ্যান্ট এন্ড ইয়াং চাইল্ড ফিডিং। infant and young child feeding. Infant, who are the infants? Up to 1 year of age. Infants হলো 1 year। পর্যন্ত আমরা কি করব, এখানে কনসিডার করব, ঠিক আছে? রিগার্ডিং ইয়াং চাইল্ড, তো আমাদের যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা এটার উপর এত গুরুত্ব কেন দিচ্ছি, ওয়ার আর গিভিং সো মাচ ইম্পর্টেন্স ইন দিস টপিক। তো বড় এটার মধ্যে দুটো পার্ট, একটা হলো ব্রেস্ট ফিডিং এন্ড দ্য আদার থিং ইজ ফিডিং। ব্রেস্ট ফিডিং এন্ড ইয়াং চাইল্ড ফিডিং। একটা হলো যে ব্রেস্ট ফিডিং, কি বললাম, ইয়াং চাইল্ড বলতে আপ টু 2 ইয়ার্স যে বাচ্চারা আছে তাদেরকে আমরা ফিডিং দিব, এটা। তাহলে ব্রেস্ট ফিডিং এর ইম্পর্টেন্স কি কেউ বলতে পারো? আমি তো লেকচারে পড়িয়েছিলাম। লাভ কি ইয়াং চাইল্ড এন্ড ব্রেস্ট ফিডিং এন্ড ইয়াং চাইল্ড পারপাসটা কি? পারপাস গুলোর মধ্যে যে একটা হলো যে ন্যাশনাল আর হলো ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ আছে, তাই না? তো এটার মূল যে জিনিসটা সেটা হলো টু রিডিউস দ্য কি ইনফ্যান্ট মর্টালিটি, টু রিডিউস দ্য ইনফ্যান্ট মর্টালিটি, আন্ডার 5 মর্টালিটি। তো আমরা যদি বলি তাহলে only reduce the mortality rate up to 13%, up to 13%, and add করো তাহলে আরো আসবে 6%, 19% death can be reduced. This IOICF, that means this young infant and young child feeding. জান্নাত, জি স্যার, শুনতে পাচ্ছি। মাঝে মাঝে তোমাদেরকে একটু জিজ্ঞেস করবো, ইন্টারাপ্ট করবো, না হলে তো আসলে ওয়ান ওয়ে হয়ে যায়, বুঝতে পারছো মাঝার? তো যে কথাটা আছে, তাহলে আমি অ্যাজ ইউজুয়াল যে বলি কথাগুলা সেটা তোমরা কি রিকল করতে পারছো? দেখো তো, ব্রেস্ট ফিডিং এর যদি আমি বেনিফিট টু দা চাইল্ড, বেনিফিট টু দা মাদার এন্ড বেনিফিট টু দা সোসাইটি, ঠিক কথাগুলা মনে আছে? মনে নাই? পরীক্ষা কবে? করোনার মধ্যে পরীক্ষা কবে? তাহলে বেনিফিট টু দা চাইল্ডের কি বেনিফিট, বা বেবি, বেনিফিট টু দা বেবি, তাহলে কি হবে? আমরা যেটা বলছিলাম যে দিস ইজ কি স্পিসিস স্পেসিফিক। প্রথম কথা হলো
স্পিসিস স্পেসিফিক, দিস ইজ ইউনিক। এই দুটো কথা। স্পিসিস স্পেসিফিক মানে হলো যে যেহেতু হিউম্যান তাহলে কি কম্পালসরি মিল্ক খাবে, এটাই কথা। কোনোদিন তো কেউ কোনোদিন দেখেনি যে একটা গরু একটা ছাগলের দুধ খাচ্ছে, দেখা যায় কি? হুম, না স্যার। খায় না তো। হ্যাঁ, তাহলে তাহলে এটা হলো যে কথাটা আমি বললাম, সেটা হলো যেটা ইউনিক। দ্বিতীয় কথা হলো স্পিসিস স্পেসিফিক। আর কি লাভ হয় বলা হচ্ছে যে ব্রেস্ট মিল্ক অ্যালোন অফ দ্য চাইল্ড, এর যে ইউনিক কম্পোজিশন আছে, যে এর যে ফ্যাট আছে, এর যে তোমার প্রোটিন আছে, এর যে ইলেকট্রোলাইট কন্টেন্ট আছে, এগুলো সবগুলাই একটা বেবির জন্য ইউনিক হিসেবে তৈরি করা হয়েছে। তাহলে এই ইউনিকনেস যদি আমি বুঝতে যাই বা বলতে যাই, তাহলে the difference between composition of cow's milk and breast milk। তাহলে এখানে দেখো যে সব মিল্কের মধ্যেই ওয়াটার কন্টেন্টটা অনেক। কাউজ মিল্ক হোক যেটা 70% বেশি, এটা 90%, হিউম্যান মিল্ক হোক যেটাই হোক, কিন্তু অ্যালবুমিনের যদি তুমি প্রোটিনের কথা দেখো তাহলে হিউম্যান মিল্ক 1.3, ঠিক আছে? আর কাউজ মিল্কে এটা হলো 3.4, ঠিক আছে? একই ধরো ফ্যাট কন্টেন্ট মোটামুটি ইকুয়াল। আর এখানে যে ইউনিকনেস আছে এখানে হলো হিউম্যান মিল্কের মধ্যে আছে কি ল্যাকটোঅ্যালবুমিন। কি আছে? ল্যাকটোঅ্যালবুমিন। এই ল্যাকটোঅ্যালবুমিনটা ইজি টু ডাইজেস্ট বাই দ্য কি চাইল্ড। আর কাউজ মিল্কে কি আছে? ক্যাজিন। ক্যাজিনের এটা কিন্তু অনেক টাফ। এটা মানে আমাদের যে ইয়াং চাইল্ড, তার যে স্টমাক, সে কিন্তু এটা ডাইজেস্ট করতে পারবে না। শুধু স্টমাকের কথা তো না, এখানে ধরো তার অন্যান্য যে সিস্টেম গুলো আছে, যেমন ধরো রেনাল সিস্টেম, সেটাও কিন্তু এই এটা হ্যান্ডেল করতে হবে, এই সলিড মানে বা এই প্রোটিন লোডটা। তাহলে এই প্রোটিন লোডটা যদি তাকে হ্যান্ডেল করতে হয়, এত বেশি পরিমাণ সে পারে না। এখন একজনের মনে তো প্রশ্ন আসতেই পারে যে এটাতে এত বেশি প্রোটিন, এটা খাওয়াইলে তো বেশি লাভ হবে। হ্যাঁ, যদি আমি কাউজ মিল্ক খাওয়াই দিই অনেক বেশি প্রোটিন, আমার বাচ্চার গ্রোথ অনেক বেশি হবে, এটা কি ঠিক? আফরোজা কি মনে হয়? আফরোজা কি মনে হচ্ছে? আফরোজা, হ্যালো হ্যালো, নাই নাকি তোমরা ক্লাসে? হ্যালো মাঝার, মাঝার, বুঝতে পারছি না। জি স্যার। হ্যালো, তোমরা কি ক্লাসে নাই? রেসপন্স করো না কেন? রেসপন্স কেন করো না? মাঝার নাই, তাহলে কি হয় বলো না? হ্যাঁ, যে কথাগুলো বললাম যে বেশি পরিমাণে যদি, হ্যাঁ বুঝতে পারতেছো না? স্যার ডাইজেস্ট করতে পারবে না বাচ্চা। আর আর কি প্রবলেম তৈরি হবে? আইটোলেট একটা ফরেন প্রোটিন, তাই তো? তার তো ইয়ে না, মানে ইউনিক না, এটা একটা ফরেন প্রোটিন। এর এগেইনস্টে কি হয়? এর এগেইনস্টে কি হয়? অ্যান্টিবডি প্রোডাকশন হবে। অ্যান্টিবডি প্রোডাকশন হবে। অ্যান্টিবডি প্রোডাকশন হলে এটা অ্যালার্জিক হবে এবং এটা বিভিন্ন রকমের কি খারাপ কাজ করবে। খারাপ কাজের মধ্যে একটা হলো যে অ্যালার্জি হওয়া, একটা হলো বিভিন্ন ধরনের শেষ বয়সে বোবাইন সিরাম অ্যালবুমিনের কারণে দেখা যায় মানে ডায়াবেটিসের একটা চান্স থাকে পরবর্তী লাইফে। তারপরে অনেক সময় ফ্র্যাঙ্ক ব্লিডিংও হয়, অ্যালার্জি হয়। তারপরে তাদের চান্স অফ মানে অ্যালার্জিক ডিজিজ সাচ এস কি
অ্যাজমা, তারপরে তোমার তোমার অ্যালার্জি র্যাশ এটসেট্রা, এগুলা অনেক বেশি বেড়ে যায়। আর যে জিনিসটা সেটা হলো আমরা কখন ব্রেস্টফিড দিব, একটা বাচ্চা জন্মগ্রহণ করার কতক্ষণের মধ্যে ব্রেস্টফিড দিতে হবে? within 1 hour. উইদিন 1 আওয়ার। আর বলা হচ্ছে প্রিফারেবলি উইদিন হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে আমাকে কি দিতে হবে? ব্রেস্টফিডটা দিতে হবে। তাহলে ব্রেস্টফিড যদি আমি এত তাড়াতাড়ি দিয়ে দেই, আর এখানে কি প্রিল্যাকটাল ফিডিং দেওয়া যাবে? প্রিল্যাকটাল ফিডিং কি কি আছে বলো তো? কি কি দেয় আমাদের দেশের লোকেরা? হানি বা মধু। মধু দিলে কি লাভ হয়? মজার মজার কথা বলবে নাকি? হ্যাঁ, মধুর মতন কথা বলবে। এটাই তো ধারণা যে মধু দিলে তার আচার ব্যবহার ভালো হবে, কথাগুলি খুব মধুর মতন হবে। আসলে এর তো কোনো ব্যাখ্যা নাই। তাহলে তোমাকে দিতে হবে ব্রেস্ট ফিডিং। তো ব্রেস্ট ফিডিং এর প্রথম ফার্স্ট পার্টটার নাম কি বলো? যেটা ফিউ ড্রপস হয়, থিক ইয়েলোইশ হয়, এটা কি? কলোস্ট্রাম। কলোস্ট্রাম দিলে কি হবে? কলোস্ট্রামের লাভটা কি? এটা এত ইম্পর্টেন্স কেন দিচ্ছি? আগে তো ফেলে দিত, এটা নষ্ট, পচা। হ্যাঁ, আগের দিনে মহিলারা এটাকে কি করতো? স্কুইজ করে বের করে ফেলে দিত, এটা খারাপ। কিন্তু আমরা বলছি না, এটা এক ফোঁটাও ফেলা যাবে না, এটাকে দিতে হবে। কেন বলো তো? স্যার এটা হচ্ছে হাই রিচ অফ উইথ প্রোটিন, আর মানে প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট আর অ্যান্টিবডি থাকে। অ্যান্টিবডি থাকে। কোন কোন অ্যান্টিবডি থাকে? আইজিএ এবং আইজিএম, জিনা, যেটাকে সারফেস অ্যান্টিজেন বলি না আমরা। তারপর ল্যাকটোজেন থাকে, ট্রান্সফেরিন থাকে, তারপরে তোমার এখানে থাকে আরো সেলস থাকে না, টি লিম্ফোসাইট থাকে, কমপ্লিমেন্ট ফ্যাক্টর থাকে, তারপরে কি থাকে? বায়োফিডাস ফ্যাক্টর। বায়োফিডাস ফ্যাক্টরের নাম শুনছো? হ্যাঁ, বায়োফিডাস ফ্যাক্টর, যেটা একটা বলা হচ্ছে কি প্রোবায়োটিক। এটা থাকলে, এগুলো থাকলে কি হয়? তার যে ল্যাক্সেটিভ ইফেক্ট আছে, ঠিক আছে, এবং তার গাটটা ভালো থাকে। হ্যাঁ, তো এই গাটটা ভালো থাকলে ল্যাক্সেটিভ ইফেক্ট হলে কনস্টিপেশন হয়। আর কি, যেহেতু তার এখানে ইমিউনোগ্লোবিউলিন আছে, সেখানে তার কি হবে না, ইনফেকশনের চান্স কম। আর যখনই তুমি এই কলোস্ট্রাম দিবা না বা ব্রেস্টফিড দিবা না, তখনই তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে চান্স অফ সেভারাল ডিজিজেস। হ্যাঁ, যদি আমরা বলি যে ধরো দেখা গেল এখানে যে বাচ্চাটা ডায়রিয়ার যে মানে চান্স, সেটা 25% বেড়ে যায়। তারপরে নিউমোনিয়ার চান্স, এটা 16% বেড়ে যায়, 16 থেকে। তারপরে তার মানে এই যে ব্রেস্ট মিল্কের মানে যে অ্যান্টিবডিটা আছে, এটা কি আছে? সাম প্রোটেকশন আছে এগেইনস্ট হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কোথায় কোথায় কাজ করে? হ্যাঁ, বলতে পারো কোথায় কোথায় সে ডিজিজ করে? ওর মধ্যে একটা হলো অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়ার নাম শুনছো তো? হ্যাঁ, জি স্যার। অটাইটিস মিডিয়ার চান্সটা কমে যাবে, নিউমোনিয়ার চান্সটা কমে যাবে, ইউটিআই চান্সটা কমে যাবে। ইভেন নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, এই নামটা শুনছো? নেক্রোটাইজিং যেটা, হ্যাঁ, এই নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস এরও চান্সটা অনেক বেশি কমে যাবে। তারপরে আছে তোমার নিউনেটাল সেপসিস। ব্রেস্টফিড যারা করে না তাদের কিন্তু নিউনেটাল সেপসিসের রেটটাও অনেক বেশি। যারা ব্রেস্টফিড করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে নিউনেটাল সেপসিসের রেটটাও অনেক কমে যায়, ঠিক আছে। আর এই যে সাইটোকাইন থাকে, ইন্টারলিউকিন থাকে, এগুলোর অনেক রোল আছে, ঠিক আছে। তাহলে এই সমস্ত কারণে ব্রেস্টফিডিংটা খুব বেশি কি গুরুত্বপূর্ণ। এগুলো হলো বেনিফিট টু দা কি হয় বলো? বেবির আরেকটা বেনিফিট আছে, খুব ইউনিক একটা বেনিফিট, সেটা যে মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে, তাহলে মা এবং বাচ্চার মধ্যে আমরা বলি যে রুমিং ইন মানে 24 hours mother and child will be in the same room অথবা সেম প্লেস। হ্যাঁ, তাহলে একটা মা এবং একটা বাচ্চা যখন 24 hours একসাথে থাকবে, তাদের বন্ডিংটা কেমন হবে?
হুম, কেমন হবে বলো? ভালো হবে স্যার। অনেক অনেক ভালো হবে না? অনেক কি হবে না? যে বাচ্চাটাকে মা বুকের দুধ খাওয়ায় না তার সাথে যে বন্ডিং, আর যে খাওয়ায় তার সাথে যে বন্ডিং, এই দুটা কি একই রকম হবে? একই রকম তো হবে না, বন্ডিংটা অনেক বেশি বেশি হবে। আর যে বাচ্চা মায়ের সাথে বন্ডিং ভালো, সে ডিরেইলড হওয়ার চান্সটা কম। ডিরেইলড হওয়ার চান্সটা কি কম। সমাজে মানে যে বাচ্চাগুলা ব্রেস্ট ফিড করে না তারা দেখা যাবে বিভিন্ন রকমের কি। আচ্ছা, তোমাদের কি ধারণা বলো তো, যে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, হ্যাঁ, এদের মধ্যে ব্রেস্ট ফিডিং এর যে ইয়েটা, এদের কাদের মধ্যে বেশি? আর মধ্যবিত্ত আর নিম্নবিত্ত। মধ্যবিত্তরা দেখবা ব্রেস্ট ফিডিং করায়, উচ্চবিত্তদের মধ্যেও যারা সচেতন তারা ব্রেস্ট ফিড করে, নিম্নবিত্তের মধ্যে ঝামেলাটা বেশি। কেন? এক একটা ওসিলা তো বুঝো, যেমন গাজীপুরে কি বলে আমাদের কাছে, যে স্যার আমি তো চাকরি করি মানে কি? কোথায় চাকরি করে? গার্মেন্টসে চাকরি করিস। গার্মেন্টসে বেশিরভাগ, তাই না? তো গার্মেন্টসে যখন চাকরি করে তো আমার তো ডিউটি আছে, ঠিক আছে, আমাকে তো ছুটি দিবে না, আমার চাকরি চলে যাবে। তাহলে আমি কি করব? একটা কৌটা খাওয়াবো। এটা মানে তাদের একটা প্ল্যান। কৌটা বুঝো তো? ফর্মুলা মিল্ক। এখন এই কৌটা নিয়ে কথা হইলো যে এই যে ফর্মুলা মিল্ক, আলটিমেটলি দিস আর কাউজ মিল্ক নাকি? হিউম্যান মিল্ক দিয়ে তো নিশ্চয়ই কৌটা বানানো হয়নি, বুঝতে? হুম, কি বলো? না স্যার। বানানো হয়নি। তাহলে এই যে কথাগুলা দেখো, তাহলে ওই যখনই তারা বাইরের জিনিস খাওয়াচ্ছে তখনই বাচ্চাগুলা কি হচ্ছে? বাচ্চাগুলা আনএডুকেটেড থাকতেছে, বাচ্চাগুলা যে কেয়ার গিভার থাকে তারাও তত বেশি শিক্ষিত না। তখন দেখা যায় এই বাচ্চাগুলার কি হয়, এই বাচ্চাগুলা ডায়রিয়া, নিউমোনিয়া, এরকম এক একটা ডিজিজ হয়। আমাদের ওয়ার্ডে গুলো দেখবো। তো এদের কি হয়, একটা সাইকেল হয়। এই ধরো তুমি ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করার পর আবার অসুস্থ হলো, এবং বারে অসুস্থ হয়ে এদের মধ্যে দেখবা একটা কি হচ্ছে, ভিসিয়াস সাইকেল তৈরি হচ্ছে, এবং আলটিমেটলি দেয়ার ইজ ম্যালনিউট্রিশন। সেখানে কি হচ্ছে? ম্যালনিউট্রিশন হচ্ছে। কথা বুঝছো? এবং একটা কথা বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যত বাচ্চা মারা যাচ্ছে ওয়ার্ল্ড, তার 45% এই ম্যালনিউট্রিশন সারা ওয়ার্ল্ডে। যে তাহলে এই যে আমরা ম্যালনিউট্রিশন, এটাকে আমরা কি করতে পারি? প্রিভেন্ট করতে পারি, শুরু করতে পারি আমরা বাই ব্রেস্ট ফিডিং দিয়ে। আমরা এই ম্যালনিউট্রিশনটা কি করতে পারি? প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ, তাহলে এই যে বিভিন্ন রকমের ইনফেকশন প্রিভেন্ট করতে পারি। তারপরে কতগুলা রেয়ার ডিজিজ আছে, যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তারপরে সিলিয়াক, তারপরে ধরো ক্রোনস ডিজিজ, এই ধরনের কতগুলো অ্যালার্জিক, মানে যের সাথে একটা কি অ্যালার্জি রিলেশন আছে, যার সাথে ফরেন প্রোটিনের রিলেশন আছে, এই ধরনের ডিজিজ গুলোও কিন্তু আমরা এই ব্রেস্ট মিল্ক দিয়ে কি করতে পারি? কমাতে পারি। কথা বুঝতে পারছো? দিস অল আর দ্য বেনিফিটস টু দ্য চাইল্ড। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হলো ব্রেস্ট ফিড যখন সে করবে তখন কি করবে? তাকে সাক করতে হবে, তাকে সাক করে সোয়ালো করতে হবে। তখনই তার ম্যান্ডিবুলের ইউজটা বাড়বে, চিকের যে মাসেল গুলো আছে সেগুলার কি হবে? সেটা ইউজটা বাড়বে। ইউজটা যখন ঠিকঠাক মতন হবে তখনই তার দেখো এই ম্যান্ডিবুলের গ্রোথ এবং চিকের যে মাসেলের গ্রোথটা এটা ভালো হবে। দ্যাট ইজ ওয়াই এটা বলা হচ্ছে যে গুড ডেন্টিশনের জন্য কি এই ব্রেস্ট ফিডিংটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে দিস আর দ্য ইম্পর্টেন্স রিগার্ডিং দ্য চাইল্ড। এখন মায়ের কি লাভ হবে? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দ্য মাদার? ক্যান এনিওয়ান? মাঝার, তুমি আমাকে বলতে পারবা? মাঝার, হ্যালো, বলো মায়ের কি লাভ হবে? প্রশ্নটা আর একবার স্যার। বুঝতে পারো না? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দ্য মাদার? ব্রেস্ট ফিডিং এ মাদারের কি উপকার হবে স্যার? হবে না? সেটা তো জিজ্ঞেস করতেছি, বলো কি লাভ হবে? আগে তো পড়াইছি। স্যার আর্লি ইনভলিউশন হবে স্যার। হ্যাঁ, আর একটা হলো যে আর্লি ইনভলিউশন অফ দ্য
কি ইউটেরাস ডিউ টু কেন হয় এটা? ডিউ টু ব্রেস্ট ফিড স্যার। ব্রেস্টফিড যখন সে নিপল স্টিমুলেশন হয় তখন কি হয়? অক্সিটোসিন রিলিজ হয় তো, হয়? জি স্যার। তাহলে যদি অক্সিটোসিন রিলিজ হয় তাহলে কি হবে সেখান থেকে? যে অক্সিটোসিন কি করবে, ইউটেরাসকে কি করে, কন্ট্যাক্ট করলে পিপিএসটা কমে, পোস্টপার্টাম হেমোরেজ কমবে। ঠিক আছে, আমাদের দেশে কনস্ট্রিকশন করবে। কনস্টিটিউশনে পিপিএস কমবে, হ্যাঁ, পোস্টপার্টাম ব্লিডিং কমে গেলে মা এনিমিক হবে না। ঠিক আছে, মা এনিমিক না হলে মা ঠিকঠাক থাকবে। তারপরে বলছে যে ওভারিয়ান ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার এটাও কমে যাবে। ঠিক আছে, এটা হেলথ বেনিফিট। আর একটা কি, যে মায়ের জন্য এটা রেডিলি কি অ্যাভেলেবল থাকে, এবং মা যখন ইচ্ছা তখনই সেটা দিতে পারে। কেন ইমাজিন যদি একটা মা তার শীতের রাত্রে বাচ্চাকে খাওয়াইতে যায়, তাহলে কি হবে? বাচ্চাকে যখন মা শীতের রাত্রে খাওয়াবে তখন তাকে উঠে কি করতে হবে, পানি গরম করতে হবে, ফিডারটা ওয়াশ করতে হবে, দুধ মিশাইতে হবে। আবার ওই যে ওরা তো একটা নির্দিষ্ট টেকনিকে ওই যে দেখবা যে হাতের দর্শন মধ্যে যে মানে কি বলে হ্যান্ডের মধ্যে একটু একটু করে দেখে যে হ্যাঁ টেম্পারেচার ঠিক আছে কিনা। এই টেম্পারেচার ঠিকঠাক করে একটা বাচ্চা খাওয়াইতে যে হ্যাজার্ড, কিন্তু যদি সে ব্রেস্ট ফিড করে তাহলে তো ওই হ্যাজার্ডটা থাকে না। থাকে? হ্যাঁ, থাকে কিনা? থাকে না। আর মায়ের কি লাভ হচ্ছে? সেটা হলো যে সংসারের জন্য তাদের অনেক কিছুই কি হয় বলো, যে টাকা পয়সার একটা কি সাশ্রয় হয়। যে এই আর্টিফিশিয়াল মিল্ক খাওয়াইতে গেলে দেখা যাবে যে একটা বাচ্চাকে যদি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সে কি খাওয়াইতে যায়, এই ফর্মুলা মিল্ক খাওয়াইতে যায়, একটা টিনে হয়তো 3 থেকে 4 দিন যাবে। সেই হিসাবে এক মাসে 10 থেকে 12 টিন লাগবে। একটা যদি 400 টাকা ধরি তাহলে 12 দিন মানে 5,000 টাকার দুধ লাগবে। অনেক ফ্যামিলিরই এটা কেনার সামর্থ্য নেই। তাহলে তারা কি করে? তারা যেটা করে, আমি চেম্বারেও দেখেছি বা হসপিটালেও দেখেছি, যে একটা 4 আউন্স বা 5 আউন্সের কিনে ফিডার নেয়, তার মধ্যে 1 চামচ বা 2 চামচ দুধ দেয়। আলটিমেটলি সে কি দুধ খাওয়াচ্ছে না পানি খাওয়াচ্ছে? জান না, কি বলো মামা? কি খাওয়াচ্ছিস? পানি। এই পানি খাওয়ালে কি লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি। তাহলে দেখো, তাহলে এই যে মানে সংসারের মধ্যেও একটা কিন্তু, তাহলে এই যে ওখানে যদি সমস্যা তৈরি হয় তাহলে মায়ের জন্য কি ফুড কিনতে পারবে, বা অন্যান্য বাচ্চা বা হাজবেন্ডের যে ফুড কেনার যে সামর্থ্য সেটাও কমে যাচ্ছে। তাহলে দেখো পুরো ফ্যামিলির উপরে এই একটা বার্ডেন। আর সোসাইটির উপরে কি বার্ডেন হয়? স্যার আমাদের একজন ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, ওকে অ্যাডমিট দিতে বলছে। হ্যাঁ স্যার আমাদের একজন ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, ওকে অ্যাডমিট দিতে বলছে। তাই কই? আমাকে তো এখানে দেখাচ্ছে না, আমার এখানে দেখাচ্ছে না। আমি দেখতেছি তোমাদের 19 জন। তাকে বলো আবার লগ ইন করতে, আমি করিয়ে নিচ্ছি। অ্যাডমিট অল দিয়ে রেখেছেন কি? হ্যাঁ, অ্যাডমিট অল ইন আছে, তাকে লগ ইন করতে বলো। দেখছি না তাকে। তারপরে আসো বেনিফিট টু দা সোসাইটি। সময় বেশি নিচ্ছে নাকি? বেনিফিট টু দা সোসাইটি। সোসাইটিতে কি বেনিফিট বলো তো? বেনিফিট টু দা সোসাইটির মধ্যে কি আসবে? এই যে দুধগুলো মানে যেটা কি করতে হচ্ছে, এই দুধগুলো তো আমাদের দেশে তৈরি হয় না। এই দুধগুলো কোথেকে আনতে হয়? বাইরে থেকে আনতে হয় না? আনতে যে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হচ্ছে সেটা বেঁচে যাবে। আর কি লাভ হচ্ছে বলো? আর কি লাভ হবে? আরেকটা হলো যে যখন একটা বাচ্চা অসুস্থ হবে তার জন্য কি হবে, তাকে হসপিটালাইজেশন থাকতে হয়। হসপিটালাইজেশনে যখন থাকবে তখন তার জন্য ডক্টরের খরচ, তার জন্য বেডের খরচ, তার জন্য ওষুধের খরচ,
এরকম ভাবে অনেক রাষ্ট্রের একটা বিশাল অংশ কি আছে, খরচ আছে। আর একটা হলো একটা বাচ্চা যখন মানে কি থাকে, যখন ম্যালনারিস্ট হয়ে যায়, এই রিপিটেড ইনফেকশন হয়ে বাইরে, তখন সে কি হবে, ম্যালনারিস্ট হবে, স্টান্টেড হবে, সে সমাজের জন্য একটা বোঝা হয়ে যাবে এবং আলটিমেটলি সে জাতির জন্য একটা বোঝা। আর যখন একটা হেলদি চাইল্ড আমরা পাবো, সে একটা হেলদি মানুষ হিসেবে গড়ে উঠবে, এবং একটা হেলদি মানুষ হিসেবে যখন গড়ে উঠবে, সে দেশ এবং জাতির জন্য একটা কি হবে, একটা অ্যাসেট হিসেবে তৈরি হবে। এই সমস্ত কারণেই আমাদেরকে এই ব্রেস্ট ফিডিং এর উপরে এত গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, বোঝানো গেল গুরুত্বটা কি ব্রেস্ট ফিডিং এর? কোনো কোশ্চেন আছে কারো? তাসলিমা, কোনো কোশ্চেন আছে তোমাদের? বলো, এটুক পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ, স্যার বুঝতে বুঝতে পারছো? পেরেছি। আচ্ছা, তো প্র্যাকটিক্যাল লাইফে আমরা আরো কিছু জিনিসের প্রায় সম্মুখীন হব। তাতে ডক্টর তোমাকে এসে বলবে যে আমি কোন দুধ খাওয়াবো, তুমি বললা ব্রেস্ট ফিডিং করার, তখন বলবে ম্যাডাম আমার তো বুকের দুধে হয় না, বাচ্চা কান্নাকাটি করে, তাহলে আমি কিভাবে হচ্ছে বা না হচ্ছে সেটাকে আমি কিভাবে বুঝবো? সেটা বলছে যে 6 to 8 ওয়েট ডায়াপার থাকতে হবে। মানে একটা বাচ্চা যদি উইদিন 24 আওয়ার্স কি করে, 6 থেকে 8 বার পেশাব করে, তাহলে আমি বুঝবো হ্যাঁ ব্রেস্ট ফিডিংটা কি আছে, অ্যাডিকুয়েট আছে। ঠিক আছে, কথা বুঝে গেল? ব্রেস্ট ফিডিং কি আছে, অ্যাডিকুয়েট আছে। আর ইন বিটুইন ফিডিং চাইল্ড উইল বি কন্টেন্টেড, তারপরে তার হেলদি স্কিন থাকবে, প্লেফুল থাকবে এবং ওয়েট গেইনটা হবে। ঠিক আছে, রেগুলার যে তার ওয়েট গেইন সেটা ঠিকঠাক থাকবে, 10 to 15 গ্রাম করে পার ডে সে ওয়েট গেইন করবে। কথা বুঝতে পারছো? আর এখানে ইম্পর্টেন্ট কথা আমি বাদ দিয়ে দিয়েছি, সেটা হলো যে এই ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে প্রায় একটা কমপ্লেন থাকে, সেটা হলো মায়েরা যখন বলে যে আমার দুধ তৈরি কম হচ্ছে, তখন আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো তার পজিশন এন্ড অ্যাটাচমেন্টটা ঠিকঠাক আছে কিনা। সে যে ব্রেস্ট ফিডিং কতবার করাতে হবে দিনে, কতবার করাবে বলো তো? আমরা বলি 10 to 12 ইনক্লুডিং নাইট ফিড দিতে হবে। বেশিরভাগ মায়েরা যেটা করে, ধরো রাত 12টার সময় ঘুমিয়ে গেল, 8টার সময় উঠবে, এই লম্বা সময় ধরে সে ব্রেস্ট ফিড করে না, এটা কিন্তু হবে না। তাকে মোটামুটি 2-3 থেকে 3 ঘন্টা পর পরই ব্রেস্ট ফিড করে দেবে। কথা বোঝা গেল জান্নাত? বুঝতে পারছো? জি স্যার। তাকে এইভাবে ব্রেস্ট ফিড করাতে হবে, তাহলে ঠিকঠাক থাকবে। আর যদি তুমি লং আওয়ার্স তাকে ব্রেস্ট ফিড না করাও, প্রপার স্টিমুলেশন না থাকে, তাহলে কি হবে, আলটিমেটলি সে ব্রেস্ট ফিডিং তো ইনএডিকুয়েট হয়েই যাবে আলটিমেটলি। সেই জন্য ব্রেস্ট ফিডিং করানোর সময় যে কাজটা করতে হবে সেটা করতে হবে, রাত্রেও দিতে হবে, দিনেও দিতে হবে। আর পজিশন এন্ড অ্যাটাচমেন্ট, পজিশনের ক্ষেত্রে আমরা কি জানি যে হোল বডি কি থাকতে হবে, সাপোর্টেড থাকতে হবে। ঠিক আছে, হোল বডি কি থাকবে, সাপোর্টেড থাকবে, নোজ অপোজিট দ্য নিপল, তারপরে লোয়ার লিপটা কার্ল আউটওয়ার্ড থাকবে এবং মোর এগুলো অ্যাবাভ দেন বিলো, এইভাবে তাকে পজিশন করতে হবে। অ্যাটাচমেন্টটাও ঠিকঠাক করতে হবে। অ্যাটাচমেন্ট এন্ড পজিশন যদি ঠিকঠাক মতন হয়, তাহলে কি হবে, অ্যাটাচমেন্টের সময় খেয়াল করতে হবে যে তার যেন নিপল তো থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এরুলার টিস্যুটা যেন কি থাকে, অনেকটা থাকে তার ওই সাক করার সময়। আদারওয়াইজ যদি শুধু নিপল কি করে, সে সাক করে, তাহলে কি হবে দেখো তো, গ্যাপ থাকবে। এই যেমন ধরো আমার আঙ্গুলের দিকে তাকাও, এইরকম যদি একটা থাকে, তাহলে গ্যাপটা বেশি থাকবে না সাক করার সময়? আর যদি এতগুলো থাকে ব্রেস্ট টিস্যু সহ, তাহলে তো কি থাকবে। তাহলে কি হয়, যদি অনলি সে নিপল কি করে, সাক করে, তাহলে দেখা যাবে যে তার আশেপাশে এয়ারটা ঢুকে যাচ্ছে, এয়ার ঢুকে গেলে পরে সেখানে কি হবে, অ্যারোফেজিয়া হয় না, তার মানে এক্সেসিভ এয়ার যখন সে কি করলো, সোয়ালো করে নিল, তখন তার পেটটা ফুলে যাবে এবং তার একটা ক্র্যাম্প হবে। এটাকে আমরা বলছি কি বলি, ইনফ্যান্টাল কলিকের নাম শুনছো? ইনফ্যান্টাল
কলিক জি স্যার। এক্সেসিভ প্রায় হবে, বাচ্চার অ্যাবডোমেন ডিস্টেন্স থাকবে, সে ব্রেস্ট ফিড করতে চাইবে না ইত্যাদি। এই জন্য বার্পিং আপ করতে হয়। এখন হোয়াট ইজ বার্পিং আপ? বার্পিং আপটা করতে তো কখনো বলছিলাম। বার্পিং আপ বলি আমরা যে আপরাইট পজিশনে বাচ্চাটাকে নিবে, ব্যাক স্ল্যাপ করবে 3 থেকে 4 বার, তারপর 5 to 7 মিনিট সে এই আপরাইট পজিশনে হাঁটবে, রোমিং অ্যারাউন্ড, তারপরে তার মাথাটা একটু উঁচু করে শোয়া রাখবে। ঠিক আছে? দিস ইজ বার্পিং আপ, মানে পেটের গ্যাসটা বের করে দিবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। বুঝে গেল? বুঝে গেল কিনা? আচ্ছা, তারপরে আসো যে লো মিল্কের যে ইয়ে থাকবে, এখানে তোমাকে অবশ্যই জোর দিতে হবে যে আপনার প্রথম কথাটা উইল, যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে খাওয়াবো। এটা যদি মায়ের কি থাকে, উইল থাকে, স্ট্রং ইচ্ছা থাকে যে আমি আমার বাচ্চাকে খাওয়াবো, তাহলে মা কিন্তু খাওয়াতে পারবে, মায়ের অ্যাডিকুয়েট মিল্ক প্রোডাকশন। আর মা যদি একটু দুর্বল ভাবে থাকে, না হচ্ছে না, বাচ্চা কান্নাকাটি করছে, তাহলে কিন্তু হবে না, তাহলে মা খাওয়াতে পারবে। এই জন্য মাকে এখানে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। কনফিডেন্স বিল্ড আপ করার পরে দ্বিতীয় কথা যেটা, সেটা হলো যে তাকে প্রপার পজিশনিং এন্ড অ্যাটাচমেন্টটা দেখাইতে হবে, তাকে বার্পিং আপটা শিখাইতে হবে। ঠিক আছে? তারপরে যে কাজটা করতে হবে সেটা আমরা বলি যে লোকাল গ্যালাক্টোকক। নাম শুনছো? লোকাল গ্যালাক্টোকক, যেমন ওই যে কালো জিরা, পমিডন, এই ধরনের কিছু ওষুধপত্র দিই আমরা। হ্যাঁ, তারপরে আমরা বলি বেশি বেশি খাবে, তারপরে সে কি থাকবে, রেস্টে থাকবে, ব্যাক মেসেজ করবে, এগুলি করতে হবে। এগুলি যখন সে করবে তখন তার কি হবে, তখন সে মোটামুটি দেখা যাবে যে মিল্কের ফ্লোটা। ডায়েট দিতে হবে। আমরা যখনই একটু বলি যে আপনি এই খাবেন ওই খাবেন একটু, হ্যাঁ কি করে একটু শাকসবজি খাবেন, তখন শুধু শাকসবজির দিকে কি নজর দেয়। তখন ফ্যামিলি দেখা যায় যে তাকে প্রোটিন দেয় না, অ্যাডিকুয়েট মিল্ক দিচ্ছে না, অ্যাডিকুয়েট ক্যালসিয়াম ইনটেক নাই, আয়রন নাই, তাইলে তো হবে না। কথা বুঝতে পারতেছ? মিল্কের যে কম্পারিজন, এটা হলো ব্রেস্ট মিল্ক, তারপরে কাউজ মিল্ক এন্ড ফর্মুলা, এটার কম্পারিজন। এটা আমাদের এমন খান স্যারের বইয়ে খুব সুন্দর করে লিখে আছে, টেবুল আকারে, এটা একটু দেখে নিবা। ঠিক আছে? তাহলে তোমাদের এটা আইডিয়া হয়ে যাচ্ছে কি বেনিফিট হচ্ছে। এবং কাউজ মিল্কের সাথে ঠিক আছে এই ব্রেস্ট ফিডিং নিয়ে মোটামুটি, তারপরে আরো কিছু কথা আসবে সেখানে। একটা হলো রিল্যাক্টেশন। রিল্যাক্টেশনের নাম শুনছো? হ্যাঁ, আমি তোমাদের লেকচার বলছিলাম যে তোমরা বলো তো আমাকে যে এই ব্রেস্ট ফিডিং এর জন্য ম্যারেজের দরকার আছে কিনা? হ্যাঁ, বিয়ের দরকার আছে, বাচ্চা হওয়ার দরকার আছে কি? হ্যালো হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি আবার শুরু করি না, আমাদের একটু সরি ডিস্টার্ব হয়ে গেল। তা আমরা কি 3-4 জন হারা ফেললাম নাকি? 3-4 জন নাই, চলে গেল? আচ্ছা, তাহলে ব্রেস্ট ফিডিং এর পরে আসো আমরা চিন্তা করি এবার আমাদের আরেকটা পার্ট ছিল কি, ইয়াং চাইল্ড ফিডিং, নাকি? ইয়াং চাইল্ড ফিডিং, ঠিক কিনা? তা ব্রেস্ট ফিডিং এর মোটামুটি যা বললাম এগুলা তোমরা মনে রাখবা। আর ব্রেস্ট ফিডিং এর মধ্যে যে এই এটা সেই রিল্যাক্টেশন মানে হলো যে যার কখনো বাচ্চা হয় নাই, বা যে যদি কোনো কেয়ার গিভার ইচ্ছে করে যে না আমি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবো, কিংবা যদি মা কোনো কারণে হয়তো 1-2 মাসে তার বাচ্চাকে ব্রেস্ট ফিড করায় নাই, সে হয়তো চিন্তা করতেছে যে আমি আমার বাচ্চাকে কি করব, আবার ব্রেস্ট ফিড করাবো, এইসব মায়েদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এবং এখানে যে কাজটা তাকে করতে হবে, যেটা করতে হবে সেটা হলো যে তাকে
রেগুলার 10 to 15 to 20 মিনিটস নিপুল স্টিমুলেশন দিতে হবে। দ্যাট মিন্স রেগুলারলি তাকে বাচ্চাকে কি করতে হবে, হ্যাঁ রেগুলারলি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাইতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হলো বারে বারে তার নিপুলে স্টিমুলেশন দিতে হবে, তার ব্রেস্টে লাগাইতে হবে পজিশন অ্যাটাচমেন্ট ঠিকঠাক করে। আর যেটা করতে হবে, সে যে জিনিসটা খাওয়াচ্ছিল ফর্মুলা, সেটা থেকে সে কি করবে, একটু ব্রেস্টের উপরে ঢেলে দেবে। এবং এইভাবে যে সে যদি চেষ্টা করতে থাকে, 1 সপ্তাহ পরে দেখা যায় যে সে মোটামুটি পুরোপুরি ভাবেই সে কি করতে পারতেছে, ব্রেস্ট ফিড করতে পারতেছে। আর এখানে আরো কিছু কথা বলতে আছে, একটা হলো বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ। বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ, এটার মধ্যে অনেকগুলা 10টা স্টেপ, 10 স্টেপস আছে। এর মধ্যে প্রথম যে স্টেপ, সেটা আসলে অ্যান্টিনাটাল চেক আপ থেকে শুরু করতে হয়। সেটা হলো যে মায়েদেরকে সিঙ্গেল অথবা ইন গ্রুপ, যিনি মানে অ্যান্টিনাটাল চেক আপ করা, তাদেরকে বলতে হয় যে হ্যাঁ আপনার বাচ্চা হলে আপনি ব্রেস্ট ফিডিং করাবেন, এবং তাকে মোটিভেশন দিতে হবে। নাম্বার 2, ধরো হসপিটালের সমস্ত স্টাফ, সে তার মধ্যে ডক্টর, সিস্টার, আদার স্টাফ, এদেরকে একটা ট্রেনিং দিতে হবে ব্রেস্ট ফিডিং সাকসেসফুল করার জন্য। তারপরে হলো যে ব্রেস্ট ফিডিং, যেখানে যে হসপিটালে কোনো ধরনের ফর্মুলা যারা বিক্রি করে, তাদের এন্ট্রেন্সটা কি করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এবং তারা বেনিফিটেড হয়, ডক্টর, নার্স বা অন্য কেউ এই ধরনের কোনো কর্মকাণ্ড তাদেরকে চালানোর অনুমতি দেওয়া যাবে না। ঠিক আছে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকতে হবে। এ ধরনের অনেকগুলা কথা আছে, ঠিক আছে। তো তাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলোতে মোটিভেট করতে হবে, এবং এইভাবে তাকে বেবি ফ্রেন্ডলি একটা হসপিটাল ইনিশিয়েটিভের মধ্যে নিয়ে আসতে হবে। আর একটা আছে ব্রেস্ট মিল্ক কোড। ব্রেস্ট মিল্ক কোড কেন? ব্রেস্ট মিল্ক কোডটা হলো যে অসাধু চক্র যেন আমাদের এই ব্রেস্ট ফিডিং এর ক্যাম্পেইনটাকে নষ্ট করতে না পারে, ঠিক আছে। তারা যেন কোনোভাবেই ফর্মুলার দিকে আমাদেরকে ধাবিত করতে না পারে। তারা যেন নিজেরা বেনিফিটেড হওয়ার জন্য আমাদের এই বাচ্চাদেরকে ভবিষ্যৎটাকে নষ্ট করতে না পারে, সেই জন্য অনেকগুলা কথাবার্তা আছে। এর মধ্যে আগে ধরো যেমন যে বলা হচ্ছে যে যারা এই ধরনের ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট এটা বিক্রি করবে বা বাজারজাত করবে, এই ব্যবসার সাথে যারা জড়িত, তারা কোনোভাবেই আমাদের কাছে খুব ইজি এন্ট্রান্স পাবে না। তারা আমাদেরকে মানে ডক্টরদেরকে বা নার্সিং স্টাফদেরকে কোনো ধরনের গিফট দিতে পারবে না, আর্থিক বেনিফিট দিতে পারবে না, অনেক কিছুই তারা করতে পারবে না, ঠিক আছে। তারা তাদের যে টিনের কৌটাটা আছে, সেটার মধ্যে মানে যে দুধের কৌটা, সেটার মধ্যে কোনো বাচ্চার, আগে দেখা যেত যে বাচ্চাগুলোকে তারা খুব আদুস নদুস বা খুব সুন্দর একটা বেবির ছবি দিত। তাহলে মায়েরা একটা ফলস বিলিফ যে এই দুধ খাওয়াইলে এই বাচ্চাটা তো সুন্দর হয়, তাহলে আমি যদি আমার বাচ্চাকে এই দুধটা খাওয়াই, তাহলে আমার বাচ্চাটা এরকম কি হবে, সুন্দর হবে। কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা তোমরা কি ক্লাসে আসো? আমি বুঝতে পারছি না কারা আসছো কারা নাই, আমি এখানে বুঝতে পারছি না কেন। স্যার ওই যে পার্টিসিপেন্টে তো রোল নাম্বার, নাম সহ লেখাই। কিন্তু আমি মানে আমি কি 5 জনকে ভাড়ায় ফেলছি নাকি? আমার কাছে মনে হচ্ছে 15 জন বা 16 জন, এতক্ষণ 20 জন ছিলাম না আমরা, সেই জন্য দেখতেছি। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? কোনো সমস্যা হচ্ছে? স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি তো স্যার। সমস্যা হচ্ছে না? শুনতেছো? জি স্যার, জি, শুনতে স্যার। পাচ্ছি। আচ্ছা, আসলে এই ক্লাসটা আসলে ভিডিওটা ওপেন আসলে বাধ্যতামূলক রাখা দরকার ছিল, তাহলে টু ওয়ে কমিউনিকেশন হতো। মনে হচ্ছে হয় না। তারপরে যে কথাটা আমি বলছিলাম, আমি কি বলছিলাম বলো তো, একজন বলো। ব্রেস্ট মিল্ক কোড নিয়ে বলছি, ঠিক আছে। এই ব্রেস্ট একজন মিল্ক জয়েন করতে চাচ্ছে স্যার, ওয়েট করছে জয়েন করে। স্যার ওদেরকে একটু অ্যাডমিট করলে ভালো হয়। কিন্তু এখানে তো শো করছে না, সেটাই বলতেছি। আনিকা কে জয়েন করতে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। আমার এখানে শো করছে না, এই জন্য বলতেছি। স্যার আমাদের গ্রুপে মেসেজ করছে যে মানে জয়েন করে বসে আছে ওরা, এই জন্য।
এই নাবা, নাবা, দেখো তো কি ঝামেলা হলো। কি হলো? স্যার এখন হয়েছে? স্যার হয়েছে, স্যার জয়েন হয়েছে। কি ঝামেলা হলো? স্যার জয়েন হয়েছে। স্যার সবাই হলো? জি স্যার। ওকে, তাহলে যে কথাটা আমি বলছিলাম সেটা হলো এই ব্রেস্ট মিল্ক কোডটা সম্পর্কে একটু পড়ে নিতে হবে। এবং আমাদের আইনে কথা শুনো, এটা কিন্তু খুব কঠিন জিনিস। আমাদের আইনে 5,000 টাকা জরিমানা এবং 3 মাসের সম্ভবত মানে রাইগোরিয়াস ইমপ্রিজনমেন্ট মানে মানে সশ্রম কারাদণ্ডের বিধান আছে। প্রমোট করি, সুতরাং এটা খুব খেয়াল রাখতে হবে। এই ব্রেস্ট মিল্ক মানে কোডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আসুন আমরা আচ্ছা এখন এতক্ষণ পড়লাম, কেউ তোমাকে জিজ্ঞেস করলো না যে হোয়াট ইজ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে কি? স্যার শুধুমাত্র Exclusive ব্রেস্ট breastfeeding করা হবে আপ টু 6 মান্থ অফ এজ। Exclusive breastfeed means feeding only breast milk, even not a drop of water, with the exception of ORS or medication. ORS বা মেডিকেশন যদি দাও সেটা এক্সেপশনাল, কিন্তু শুধু বুকের দুধ খাবে, এক ফোঁটা পানিও খাবে না। কথা বুঝছো? আপ টু দ্য এজ অফ 6 মান্থস। 6 মান্থস মানে কি? মায়ের কাছে বলে স্যার আমার বাচ্চার বয়স 6 মাস, তো 6 মাস যদি বলে তাহলে তুমি কি বুঝলা? এটা কি যে 5 মাস কমপ্লিট হয়ে 6 মাসে পড়লো এটা? হ্যাঁ মামা, জি স্যার। তাহলে বলতে হবে না, এটা না, এটা বলতে হবে 180 ডেজ। দ্যাট মিন্স কমপ্লিশন অফ 180 ডেজ। দ্যাট মিন্স 6 মাস যেদিন পূর্ণ হয়ে সে 7ম মাসের প্রথম দিনে উপনীত হবে সেদিন সে বাড়তি খাওয়ার উপযুক্ত। মানে ইয়াং চাইল্ড মানে আমি কমপ্লিমেন্টারি ফিডিংটা 6 মাস 1 দিন মানে 181তম দিবস থেকে শুরু করব। আমার কথা কি পরিষ্কার? হ্যাঁ, জি স্যার। উইদিন 15 ডেজ এর মধ্যে আমরা বলি বিসিজি টিকা দেওয়ার জন্য, আর আদার ভ্যাকসিনটা সে 45 ডেজ থেকে শুরু করে, 6 উইকস থেকে। কথা বুঝছো? এই কথাগুলো ইনফরমেশন গুলো মায়েদেরকে পরিষ্কারভাবে দিতে হবে। ভ্যাকসিনেশন কখন স্টার্ট করবে, কখন বাড়তি খাবারটা দিবে, এবং বাড়তি খাবারটা কি ধরনের হবে। এখন ধরো যে বাচ্চাটা 6 মাস ধরে বুকের দুধ খাইলো, সেই বাচ্চাটা হঠাৎ করে তুমি কি দিয়ে দিলা? খিচুড়ি দিলা, সে কি খেতে পারবে? না স্যার। মা তো শিখে গেছে যে আমার বাচ্চাকে 6 মাস হলেই খিচুড়ি দিতে হবে, সে টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্টে দেখছে। তাহলে আমাদের এখানে একটা কথা বলতে হবে। কথাটার মধ্যে হলো যে আপনি যখন আপনার বাচ্চাকে খাবার দিবেন তখন আপনারা এমন কিছু একটা দেন যেটা তার জন্য প্যালেটেবল হবে, যেটা একটু টেস্টের দিকে মিল্কের সাথে একটু মিল থাকবে, মানে একটু সুইট টেস্ট থাকবে এবং ইজিলি প্যালেটেবল হবে, ঠিক আছে, ডাইজেস্টেবল হবে। আমরা বলি যে স্ম্যাশ ব্যানানা দেন, তাহলে ব্যানানাকে যদি স্ম্যাশ করে দেওয়া হয় তাহলে একটু মিষ্টি টেস্ট হবে, এটা একটা ন্যাচারাল ফুড, এটার মধ্যে অনেক ক্যালোরি আছে, এটা সে আস্তে আস্তে খাওয়া শিখলো। তারপরে তুমি একটু একটু ধরো কয়েকটা মানে আমরা বলি যে ভাত দেন চটকে চটকে, বা যেটা স্ম্যাশ করে একটু ডাল দেন, একটু সবজি দেন, এভাবে আস্তে আস্তে আপনি তাকে কি করেন, খাবারটা শিখান। খাবারটা কি করতে হবে? শিখাইতে হবে। এখন যে কথাটা পরবর্তীতে আসে, হ্যাঁ স্যার খাবার তো শিখাইলাম, খাবার শিখানোর পরে আমি কি খাওয়াবো? আলটিমেটলি আমি তাকে কি দেবো? খিচুড়ি দেবো, খিচুড়ি দিব, আলটিমেটলি খিচুড়ি দিব। এখন খিচুড়ি রান্না করার সময় অনেকগুলো পয়েন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটার মধ্যে
যে জিনিসটা যেন অ্যাডিকুয়েট মানে নিউট্রিশনালি অ্যাডিকুয়েট হয়, জিনিসটা যেন প্যালেটেবল হয়, ইজিলি ডাইজেস্টেবল হয়, অ্যাফোর্ডেবল হয়। ঠিক আছে, ব্রেস্ট ফিডিং এর বাচ্চা করতে খিচুড়ি খাওয়ানো লাগে না, হ্যাঁ ওইটাও ডাক্তার গর বুঝাই দিতে হবে এমনি এমনি না। তো ঠিক আছে, কথা বুঝছো? হ্যাঁ, এটা তো আমিও জানি কিন্তু প্রবলেমটা হইলো কি জানো, ঠিক আছে এত কিছু বুঝাই দেন না, রাইট দেখাই দিলেও তো ভালো হবে। ইফতেখার শোনো, আমাকে শোনো। হ্যাঁ, সেটা হলো যে তুমি যখন এই খিচুড়িটা খাওয়াবা তখন এই খিচুড়িটা সম্পর্কে তোমার আইডিয়া দিতে হবে। এই যে কথা বললাম যে নিউট্রিশনালি অ্যাডিকুয়েট হতে হবে, ইজিলি ডাইজেস্টেবল হতে হবে, প্যালেটেবল হতে হবে, অ্যাফোর্ডেবল হতে হবে। এমন একজনে প্ল্যান করলো যে তার বাচ্চাকে খিচুড়ি খাওয়াবে এবং সে এমন 2-3টা জিনিস কি করলো যেটা সে অ্যাফোর্ডেবল না। একদিন যদি মনে করে আমি মাংস দিয়ে প্রতিদিন খিচুড়ি রান্না করে আমার বাচ্চাকে খাওয়াবো, কিন্তু তার গার্মেন্টস কর্মী, সে তো এটা অ্যাফোর্ড করতে পারবে না। তাহলে তোমাকে অ্যাফোর্ডেবিলিটি দেখতে হবে এবং এটা এমন বেশি শক্ত দেওয়া যাবে না, হার্টবিট দেওয়া যাবে না যেটা সে ডাইজেস্ট করতে পারবে না। তাহলে এত বেশি পাতলা করা যাবে না যেটা সে বমি করে দেবে, করা যাবে না যেটা দিলে সে কি করতে পারবে না, সোয়ালে করতে পারবে না। সুতরাং এই সমস্ত জিনিসগুলো বলে দিতে হবে, বোঝাইতে হবে, ঠিক আছে? এই তুমি ওই রুমটা পোকা দাও, ঠিক আছে? কথাগুলো বুঝতে পারছো? হ্যাঁ, বুঝা গেল? ইফতেখার বুঝতে পারছো? এবং লোকালি অ্যাভেলেবল হতে হবে। সিলেক্ট করলাম যেটা সাউথ আফ্রিকা ছাড়া পাওয়া যায় না, তাহলে তো লাভ নাই। তাহলে আমার যে লোকাল যে ফল আছে সেটাকে দিতে হবে। তো এখন যে কথাগুলি বলা হচ্ছে যে কিভাবে কি খাওয়াবো, তো বলা হচ্ছে যে 6 to 8 months পর্যন্ত আমি দুইটা আদা বাটি মানে 250 ml বোলের হাফ ফুল করে 2বার দিব। আর যেটা হলো যেটা করতে হবে, এই কথা বলো না, যেটা করতে হবে সেটা হলো যে তুমি আদা বাটি করে 2বার দিবা, ইন বিটুইন দুটা স্ন্যাক্স দিবা। স্ন্যাক্স বললে অনেকে বিস্কিট দেয়, অনেকে একটু পুডিং দেয়, অনেকে পায়েস করে দেয়, এরকম। কথা বুঝছো? এবং 8 মাস থেকে তোমার 11 মাস পর্যন্ত দিবা আদা বাটি 3বার, ইন বিটুইন 2 স্ন্যাক্স। আর তারপরে হলো 3 বাটি দিবা, ইন বিটুইন 2 স্ন্যাক্স দিতে হবে। এবং ফিডিং এর ক্ষেত্রে কথা বলা হচ্ছে যে ফিডিং এর অনেকটা প্রকারভেদ আছে। ফিডিং এর অনেকগুলো কি আছে, একটা হলো টাইম ফিডিং, ওয়ান ইজ ডিমান্ড ফিডিং, আর একটা হলো কি রেসপন্সিভ ফিডিং। এই কথাগুলো তোমরা কখনো শুনেছ? হ্যাঁ, হ্যালো, না স্যার। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারতেছো আমার কথাগুলো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ডিমান্ড ফিডিং হলো বাচ্চা যখন চাইবে তখন দিবা। আর টাইম ফিডিং হলো অনেক মায়েরা একদম ওই যে আমরা বলি যে 10 থেকে 12 বার খাবার দিবেন, হ্যাঁ, বা এই তিন বেলা, তখন তারা কি করে একদম ঘড়ি ধরে বসে থাকে যে হ্যাঁ 7টার সময় দিচ্ছি, আবার 10টার সময় দিব, 12টার সময় একটু দিব, 3টার সময় দিব। মানুষ তার কম্পিউটার না যে তোমার কমান্ডে চলবে। অনেক সময় তার খাইতে ইচ্ছে করবে, সে খাবে, অনেক সময় খেতে ইচ্ছে করবে, খাবে না। অনেক সময় অনেক ধরনের খাবার আছে যেটা তার লাইকিংস এন্ড ডিসলাইকিংস আছে তো। হ্যাঁ, কে বলো? জি স্যার। জান্নাত, তা আমাকে যদি প্রতিদিন ডিম ভাজি আর খিচুড়ি দেওয়া হয় যে আপনি 30 দিন এই খাবারটা খাবেন, আমি কি খাবো? না স্যার। খাবো না। আমি বলবি আমি আজকে এগুলি খাবো না, আমাকে পরোটা দাও। আরেকদিন না, এটা খাবো না, আলু ভাজি দাও আর রুটি দাও। আরেকদিন আমি ভাত খাবো। মানে আমিও খাবারটা কি করি, দৈনন্দিন চেঞ্জ করার কথা বলি। তো এই যে চেঞ্জ অ্যান্ড ডাইভার্সিফিকেশন, মায়েরা বলে স্যার খিচুড়ি দিলে তো বমি করে দেয়, আপনি কি করেন? তখন যে পিটাই। তখন আমি কি করি? পিটাই। তাহলে এই পিটুনি দিলে কি হবে? না স্যার। তাহলে পিটুনি দেওয়া যাবে না, মানে পানিশমেন্ট দেওয়া যাবে না, মারা যাবে না, গাল দেওয়া যাবে না, নাক মুখ ধরে চেপে খাওয়ানো যাবে না। এটাকে কি বলে?
এই ধরনের যে খাবার এটাকে কি বলে? ফোর্স ফিডিং। ফোর্স ফিডিং। ওই যে র্যাপ টেপ যে একটা ছবি তোমাদেরকে দেখাইছিলাম না আমি ক্লাসের মধ্যে, মনে আছে? হ্যাঁ, হাত পা বেঁধে, মনে আছে কথাটা? তাহলে ফোর্স ফিডিং দেওয়া যাবে না, কারণ ফোর্স ফিডিংটা বলা হচ্ছে ইটস এ ক্রাইম, এটা চাইল্ড অ্যাবিউজ। এটা কি? চাইল্ড অ্যাবিউজ। ফোর্স ফিডিং করলে কি হবে? তুমি ফোর্স ফিডিং করাইলা, তোমার শক্তি আছে, সে খেলো, খাওয়ার পরে বাচ্চার একটা রিয়েকশন আছে, সে কি করে দিতে পারে? ভমিটিং করে দিতে পারে। ভমিটিং করে যা তুমি এতক্ষণ কষ্ট করলা সব সে ফেলে দিল, তাহলে শ্রমটা কি বন্ধ শ্রম হলো না? তাহলে তোমার এটা কোনো কাজে লাগলো? লাগলো না স্যার। লাগলো। তাহলে তুমি এই যে ফোর্স ফিডিং দিলা, ফোর্স ফিডিং এর কারণে দুটো জিনিস হবে। একটা হলো যে হ্যাঁ, সে ফোর্স ফিডিং করাইলা, সে রেখে দিল, তাহলে সে অবেজ হয়ে যাওয়ার চান্স আছে, অবেজ হয়ে যেতে পারে। আরেকটা কি, এই যে ফোর্স ফিডিং দিলা, সেখানে সে কি হয়ে যেতে পারে? সে যদি বারে বারে ভমিটিং করে, সে ক্যাকিকটিক হয়ে যেতে পারে। তার মানে তার অ্যাডিকুয়েট, আমি যে পারপাসটা সার্ভ করার জন্য তাকে ফিডিং দিচ্ছি, অ্যাডিকুয়েট গ্রোথ সেটা তো হচ্ছে না। তাহলে ফোর্স ফিডিং করায় তো লাভ নাই। ফোর্স ফিডিং করায় কি তাহলে লাভ আছে? না। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে ফ্রুটস দিতে হবে, মানে যে সিজনে যে ফ্রুটসটা পাওয়া যাবে, ইজিলি যেটা অ্যাভেলেবল অ্যাফোর্ডেবল, সেই ফ্রুটসটাও তাকে দিতে হবে, ঠিক আছে? আর বাচ্চাদের খিচুড়ি আর বড়দের খিচুড়ির পার্থক্য জানো তোমরা? বাচ্চাদের খিচুড়িতে অয়েলটা বেশি থাকবে, তেলটা কি থাকতে হবে? বেশি থাকতে হবে। কারণ আমরা জানি যে 1 ml কি অয়েলের মধ্যে 9 কিলো ক্যালোরি, তার মানে 1 চামচ যদি, তাহলে সে 45 কিলো ক্যালোরি পাবে। তার মানে এই কিলো ক্যালোরি হিসাবে তেলের গুরুত্ব কিন্তু অনেক বেশি, ক্যালোরিটা অনেক বেশি দরকার, ঠিক আছে? তাহলে আমরা বলি হ্যাঁ চাল দেন, ডাল দেন, অল্প পরিমাণ কি দেন? সবজি দেন। সবজি দিলে কি লাভ হবে? সেখান থেকে সে ভিটামিনস পাবে। আর আরেকটা যে জিনিসটা হবে সেটা হলো ল্যাক্সেটিক ইফেক্ট হবে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কনস্টিপেশন একটা বিরাট ধরনের প্রবলেম। এই আরেকটা জিনিস হলো যে তোমরা ব্যক্তিগত জীবনেও যখন মা হবা, বাবা হবা, বা ভাইয়ের বাচ্চা হলো, বোনের বাচ্চা হলো, বা দূরে কোনো রিলেটিভের, তুমি তো ডক্টর, তোমাকে বলবে যে বাচ্চা তো কিছু খায় না। বাচ্চা কি করে না? কিছু খায় না। এটা কিন্তু ইউনিভার্সাল কমপ্লেন। হ্যালো, তোমাদের কাউকে তো পাচ্ছি না, রেসপন্স নাই কেন? হ্যাঁ বলো, ইউনিভার্সাল আওয়াজ কেন করছে? ইউনিভার্সাল কমপ্লেন, ঠিক আছে? ইউনিভার্সাল কমপ্লেন বললে যে সারা দুনিয়াতেই মায়েদের এটা একটা বলে খায় না। আমরা বলি হ্যাঁ, তো খায় না এটা তো ঠিক না। সে আসলে আপনি যে ধরনের খাবার দেন সেই ধরনের খাবারটা সে পছন্দ করে না, সে অন্য ধরনের খাবারটা কি করতেছে? পছন্দ করছে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়? সেই খাবারটা আপনি ডাইভার্সিফিকেশন করবেন। আপনার বাচ্চা সবজি খাচ্ছেন না, তাহলে আপনি একটু সবজি পাকোড়া করে দেন। আপনার বাচ্চা সবজি খায় না, একটু চিকেন, একটু ভেজিটেবল রোল বানিয়ে দেন। এইভাবে সবজিটাকে একটু মানে ভিন্ন ফরম্যাটে থেকে খাওয়াইতে হবে। কথা বুঝছো? খিচুড়িটা তুমি একদিন একটা সবজি দিলা, পরের দিন তুমি সেটার কালার চেঞ্জ করো, না টেক্সচার চেঞ্জ করো, অথবা অন্য স্বাদযুক্ত একটা খাবার দাও। এরকম ভাবে খাবারটা চেঞ্জ করতে হবে। এবং বাচ্চারা খুব ইজিলি তাদের কি করে, খাবারের যে টেস্ট সেটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য খাবারের দিকে খেয়াল রাখতে হবে যে সে কি পছন্দ করতেছে, তার পছন্দের সাথে সাথে তোমাকে ওই সব জ্ঞানগুলো রেখে তার পছন্দের সাথে সাথে তোমাকে দৌড়াতে হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এইভাবে করতে হবে। তাহলে আর যদি আমি এডিকুয়েট কি করি, মানে কমপ্লিমেন্টারি ফিডিং দিতে ভুল, তাহলেই কিন্তু আমার একটা প্রবলেম তৈরি হবে। প্রবলেম যেটা ওই যে বললাম, স্টান্টেড হয়ে যেতে পারে। গ্রোথ ফেলিয়ার যদি হয়, স্টান্টেড হয়,
তাহলে কথাই আছে যে স্টান্টেড যেখানে বডি সেখানে মাইন্ডও কি স্টান্টেড, ঠিক আছে? একই বয়সের দুটো বাচ্চা, যে হেলদি, যার ধরো 5 ফিট হাইট হয়ে গেল, আর তার সেম যদি এক বাচ্চার 3 ফিট 9 ইঞ্চি হাইট, তাহলে তাদের দুইজনের মন মানসিকতা সেম হবে না কম বেশি হবে? কি ধারণা তোমাদের? হ্যাঁ, কম বেশি হবে কিনা? জি স্যার, ডিফারেন্ট হবে। যে স্টান্টেড তার দেখা যাবে কি হচ্ছে, সে ওই সে কি করলো, সে তার দেখা যাবে যে সে মানে মন মানসিকতায় একটু দুর্বল হয়ে গেছে। তো এই সমস্ত ক্ষেত্রে বা এই সমস্ত কারণে আমাদেরকে এই যে ইয়াং চাইল্ড ফিডিং এটার উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে বাচ্চার, এবং তাদেরকে অবশ্যই আমরা যেহেতু তারা কম্পিউটার না টাইম ফিডিং দিব না, তাদেরকে আমরা ডিমান্ড ফিডিং দিব অথবা রেসপন্সিভ ফিডিং দিব। রেসপন্সিভ ফিডিং মানে এমন একটা, আমরা কি করব, মানে এনজয়েবল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এনজয়েবল এনভায়রনমেন্ট তৈরি করলে যেখানে বাচ্চাও পার্টিসিপেট করবে, প্যারেন্টসও পার্টিসিপেট করবে, এবং এখানে টু মাছ হারি থাকতে পারবে না। বাচ্চাকে খাওয়াবেন আর আপনি টিভি দেখবেন তাও হবে না। বাচ্চাকে খাওয়ানোর সময় মনোযোগ দিতে হবে। বাচ্চাকে খাওয়ানোর সময় আপনি আপনার সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে, সেই মনোযোগটা দেওয়া যাবে না দয়া করে। বাচ্চাকে খাওয়ানোর সময় আপনার অন্য কাজ আছে, আপনি টেলিফোনে ব্যস্ত থাকা যাবে না, ঠিক আছে? সুতরাং বাচ্চাকে খাওয়ানোর সময় তার সাথে গল্প করতে হবে, তার সাথে হাসি ঠাট্টা করতে হবে, তার সাথে মজা করতে হবে। খাবার খাইলে কি লাভ সেটা তাকে বুঝাই দিতে হবে। কথা বোঝা গেল? একটা এনজয়েবল এবং একটা অ্যাফেকশনেট কি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। বোঝা গেল মামা? জি স্যার। তাহলে অনেক কথা বললাম, আমার মনে হয় আজকে আমরা শেষ করে দেই না? ঠিক আছে, শেষ করে দেই। তো তোমরা পার্সেন্টেজ দিয়ে দাও, ঠিক আছে? মামা তুমি পার্সেন্টেজ কি আমাকে দিয়ে দিবা না? জি স্যার। আমি আর নিলাম না, তাহলে তোমাকে দিয়ে দিও। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। তোমাদের সাথে আর কি ক্লাস আছে আমার? স্যার দেখতে হবে। হ্যাঁ, স্যার দেখে বলছি আমি। স্যার 20 তারিখে আছে রিউমেটিক ফিভার, রিউমেটিক হার্ট ডিজিজ। আচ্ছা, ওটা কিন্তু একটু মানে একটু কঠিন সাবজেক্ট না, একটু পড়ে নিও, কিন্তু পার্টিসিপেট না করলে তো আসলে ভালো লাগে না। আমরা কি সবাই ভিডিও ওপেন করে করতে পারি? মামা বলো তো, তাহলে সবাই সবাইকে দেখলাম। স্যার নেটের তো অনেক প্রবলেম হয়। তো স্যার মানে ঝামেলা হবে, যাদের নেটওয়ার্কে প্রবলেম আছে। তো যে এটা হয় সেটা হলো যে নাহলে হয় কি, এই যে মনে হয় আমি কি বলছি, তোমাদের কোনো এক্সপ্রেশন পাই না, পাই না, মানে এটা হলে সুবিধা হতো আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ভালো, আমাদের জন্য দোয়া করো, নিজেরা ভালো থেকো। হ্যাঁ, ওকে।